বাবা ছিলেন প্রচণ্ড রাগী। মা সর্বদা তার ভয়ে তটস্থ হয়ে থাকতেন। সপ্তাহ 15 দিন পর পর বাবা 2-3 দিনের জন্য বাড়িতে আসেন। মা কখনো বাবার সামনে ভালো খাবার দিতে পারেননি। রান্নাটাও কেমন জানি ছিল স্বাদহীন। বাবা ব্যবসায়ী, পুরো সংসারের খরচ বহন করেও বহুদিন পর পর তার ভাগ্যে শুধু তরকারির ঝোল দেখে বাটি ছুঁড়ে ফেলে দিতেন। মা সেই তরকারির দিকে অসহায়ভাবে তাকাতেন চাতক পাখির ন্যায়। বাবার বকাঝকা যেন মায়ের কানেই যেত না। শুধু শান্ত ভঙ্গিতে একবার বলতেন, তরকারিটা ফেলে দিতে নাই পারতেন। সেই দিন মা আমাদের 2 বোনকে নিয়ে ভাত খেতেন লবণ পানি মাখিয়ে। চেঁচামেচি শুনে বড় চাচি উকি দিয়ে বাবাকে ডেকে নিয়ে যেতেন। কী সুন্দর পরিবেশন করে বাবার সামনে তুলে দিতেন মাছের বড় পিস, কখনো বা মাংস। আমরা ছিলাম যৌথ পরিবার। সংসারের যাবতীয় বিষয় ছিল দাদির হাতে। খাওয়া, ঘুম, কাপড়, পড়াশোনা সহ সবার সিদ্ধান্ত দাদিই নিতেন। তার কথার উপর কোনো মতামত চলবে না। অবশ্য বড় চাচি দাদিকে এতটা মান্য করে চলেন না। চলবেনও বা কীভাবে? বড় চাচা যে পাশে আছেন, সব লক্ষ্য করছেন। বড় চাচা ছোটোখাটো কাজ করতেন। এছাড়াও তার দায়িত্ব ছিল বাবার দেওয়া টাকায় বাড়ির সমস্ত খরচ চালানো। পরিবারের সদস্য সংখ্যা ছিল বেশি। বড় চাচির 5 মেয়ে, 3 ছেলে। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওনার কষ্ট হতো সংসারের কাজ করতে। তাই আমার মা সবটুকু সামলান। এক হাতে কাটাকুটি, রান্না, ঘর পরিষ্কার সহ সব কিছু। দাদি পাশে বসে থেকে লক্ষ্য করতেন। কোনো ভুল হলে সেটা ধরিয়ে দিতেন। দাদি তরকারিতে বেশি বেশি ঝোল দেওয়ার কথা বলতেন, যাতে সবাই খেতে পারে। রান্না শেষ হলে বড় চাচি তা ভাগ করে 1 বাটি ঝোল আমার মায়ের হাতে তুলে দিতেন। সেই ঝোল দিয়ে আমরা মা মেয়েরা ভাত খেয়ে নিতাম। অনেক সময় মায়ের ভাগে একটু ঝোলও পড়তো না। তখন মা লবণ পানি ঢেলে ভাত খেয়ে নিতেন। আমরা কখনো কোথাও বেড়াতে যেতে পারিনি। মায়ের জন্য যাওয়া হয়নি। দাদি মাকে একদিনের জন্য ছাড়তে নারাজ। মা কোথাও গেলে সংসার সামলাবে কে? সেই ভোর 4টায় রান্নাঘরে ঢুকে দুপুর 3টায় মা বের হতেন। আঁচলে ঘামে জবজবে চোখ মুখ, কপাল মুছতে মুছতে ক্লান্ত অবসাদ শরীর নিয়ে তবুও মা হাসতেন। পুকুরে তাড়াতাড়ি একটা ডুব দিয়ে এসে পুনরায় কাজে মন দিতেন। মায়ের মধ্যে যেন অসুস্থতা, খারাপ লাগা কিছুই ছিল না। কোনো চাওয়া পাওয়াও ছিল না। মা খুব পান খেতেন। সেজন্য বোধ হয় মৃত্যুর আগে দাদা নিজ হাতে যত্নে গড়া সুপারি গাছগুলো মায়ের নামে দিয়ে গেলেন। কিন্তু বেশিরভাগ সুপারি বিক্রি করে দাদির হাতে টাকা জমা হতো। শুকনো কাঠের মতো শরীরে একটি জীর্ণ শীর্ণ শাড়ি পেঁচিয়ে মুখে 1 খিলি পান নিয়ে বিকেলে মা আমাদেরকে নিয়ে বসতেন। মাকে অপরূপ দেখাতো। পালাক্রমে আমাদের 2 বোনের মাথায় বিলি কাটতেন। কেন জানি দাদির এটা পছন্দ ছিল না। চোখ মুখ শক্ত করে কোনো না কোনো কাজ মায়ের হাতে ধরিয়ে দিতেন। মাকে আমরা সম্পূর্ণভাবে পেতাম রাতে ঘুমানোর সময়। 2 বোন দুদিক থেকে মাকে জড়িয়ে ধরে গল্প বলার বাহানা করতাম। মা আমাদের মাথায় হাত বুলিয়ে গল্প করতেন। মায়ের যেন ঘুমও ছিল না। ক্লান্তিহীনভাবে সারা রাত হাত পাখা দিয়ে বাতাস দিতেন। মা খুব শখ করে একটি মুরগি পালতেন। চোখে চোখে রাখতেন তাকে। মুরগিটা যখন ডিম পাড়া শুরু করলো, তখন আমাদের 2 বোনের খুশির সীমা ছিল না। আমরা যখন তখন ডিম ভাজি খেতে পারতাম। বিদ ঘুটে স্বাদহীন ঝোল খেতে হতো না। তবে মাকে কখনো খেতে দেখিনি। একদিন মা অনেকগুলো ডিমে মুরগিটাকে বসিয়ে দিয়ে বললেন, এর থেকে নাকি বাচ্চা ফুটবে। শুনে আমাদের 2 বোনের কৌতূহলে যেন শেষ নেই। আমরা চাপা আনন্দ নিয়ে অপেক্ষা করতে লাগলাম। সত্যি সত্যি একদিন ডিম থেকে ছানাগুলো বের হয়ে এলো। কি সুন্দর দেখতে! এত নরম তুলতুলে, দেখি কত আদর করতে ইচ্ছে করে। আপা আর আমি বাচ্চাগুলোকে চাল দিতাম। আমাদের সমস্ত অনুভূতি ছিল সে মুরগির বাচ্চাগুলোকে ঘিরে। বড় চাচি সেম গাছ লাগিয়েছেন। প্রায় সেখানে আমাদের মুরগি ছুটে যায়। কী জানি কুটকুট করে খায়। সেই জন্য একদিন বড় চাচি লাঠি দিয়ে মুরগির পায়ে আঘাত করলেন। এরপর থেকে মুরগিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। শেষ কয়েকদিন আর দাঁড়াতে পারেনি। মুরগিটা মারা গেল। ওর মৃত্যুর পর বাচ্চাগুলো কেমন করে জানি একটা একটা করে হারিয়ে গেল। হয়তো কোনো পাখি নিয়েছে, কোনোটি আবার বিড়াল মেরে ফেলেছে। মাকে জিজ্ঞেস করলাম, কেন ওরা মারা যাচ্ছে? মা বললেন, মা ছাড়া সন্তানরা বাঁচে না রে মা। বাঁচলেও সে বাচ্চাটা বাঁচার মতো হয় না। মা মানে যে ছায়া, ছায়া ছাড়া দেহ হয় না। ছায়া সরে গেলে দেহের অস্তিত্বও থাকে না। মুরগিও তার সব বাচ্চাগুলো মারা যাওয়ার পর মা খুব কেঁদেছিলেন। আমাদেরও বড্ড খারাপ লেগেছিল। এরপর মা কখনোই আর কিছু লালন করেননি। শখের বশে যে সবজি বাগান করেছিলেন সেটিও নিজের হাতে উপড়ে ফেললেন। তখন সংসারের খরচ আরও বেড়ে গেল। মায়ের
ফলানো সবজি আগে রান্না করা হতো, বাজার থেকে কেনা হয়েছে খুব কম। প্রতিবার ঈদে বাবা একসাথে সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসতেন, আর প্রতিবারই মা নিজের কাপড়ের বদলে ঘরের জন্য কোনো জিনিস কেনার আবদার করতেন। কখনো প্লেট, কখনো গ্লাস, কখনো আবার বিছানার চাদর। ঈদে কখনো মাকে নতুন কাপড় পরতে দেখিনি। শেষবার ঈদে মা বিছানার চাদর কেনার কথা বলায় তা আনা হলো। ঈদের দিন সেটি বিছানোর পর আমরা দুই বোন নতুন জামা পরে নতুন বিছানা চাদরে গড়াগড়ি খেতে লাগলাম। মা তার স্বভাব মতো হাসছেন। বাবা আমাদের পাশে বসেছিলেন। মাকে বললাম আমাদের সাথে এসে বসতে। তিনি ইতস্তত বোধ করে মানা করলেন। আমি নাছোড়বান্দা হয়ে জিজ্ঞেস করায় বলে উঠলেন, নতুন চাদর নোংরা হয়ে যাবে রে মা, আমি যে অপরিষ্কার। শুনে খুব অদ্ভুত লাগলো। আমি বললাম, কেন? তবে তুমি নতুন পোশাক নাওনি মা? তুমি নিলে আমাদের পাশেও বসতে পারতে। আমার কথা শুনে বাবা কেমন করে যেন চমকে উঠলেন। মায়ের দৃষ্টি ফিকাশে। থমথমে মুখ নিয়ে বাবা উঠে ঘর থেকে বের হয়ে গেলেন। মা আমাকে আঁকড়ে ধরে বললেন, কেন অমন করে বললি মা? দেখলি তো তোর বাবা রাগ করে চলে গেছেন। বাবা অনেকক্ষণ পর একটি ব্যাগ নিয়ে ফিরে এসে মাকে ডেকে হাতে ধরিয়ে দিয়ে বললেন, এক্ষুনি পরে নাও, এই মুহূর্তে। ব্যাগে একটি শাড়ি। মাকে দ্বিধাবোধ করতে দেখে বাবা ধমকে উঠলেন। বাবার ভয়ে মা তাড়াহুড়োয় শাড়ি পরে নিলেন। খয়েরি রঙের ডোরাকাটা সবুজ নীলের শাড়িতে মাকে দেখতে অপরূপ লাগছিল। রান্নাঘরে যেতেই দাদির চোখ মুখ শক্ত করে প্রশ্ন করলেন, তুমি না বিছানার চাদর কিনেছ, তবে আবার নতুন শাড়ি কেন? মা উত্তর দেওয়ার আগেই আমি বলে উঠলাম, বিছানার চাদর তো গায়ে দেওয়া যাবে না দাদি, চাদর না বিছিয়ে রাখতে হয়। উত্তরটা দাদির পছন্দ হলো না। মুখ কালো করে মাকে বললেন, কী শিক্ষা দিচ্ছ মেয়েদের? পরেরটুকু শোনার আগে মা দ্রুত আমাকে রান্নাঘর থেকে বের করে দিলেন। দিন যাওয়ার পাশাপাশি বুঝতে পারলাম আমি হচ্ছি মায়ের ঢাল। এমনিও সারাক্ষণ আমি মায়ের পিছু পিছু থাকতাম তার আঁচল ধরে। কেন জানি কাউকে আমার ভয় করতো না। বড় চাচাকেও একদিন বলে ফেলেছিলাম, চাচির বিয়ের সময় কি তার বাবা মা আমার মাকে পাঠিয়েছিলেন? এই কথা শুনে বড় চাচা খুব হইচই করেছিলেন। প্রায় তিনি আমার মাকে এটা সেটা ফরমায়েশ দিতেন। আমার তা ভালো লাগতো না। আজকাল দাদিও খুব সতর্কভাবে চলেন। আমার কথাবার্তার জন্য আড়ালে নিয়ে মাকে বকাঝকা করেন। মা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, এমন করিস না খুকি, বড়দের সাথে এভাবে বলতে নেই। মায়ের কাজে এখন আমি টুকটাক সাহায্য করতে পারি, তরকারিতে লবণ দিই, আবার লবণ হয়েছে কিনা সেটাও পরখ করতে পারি। বাবা আগের মতোই সপ্তাহে আসেন। মা একবার আলু ভর্তা করার সময় আমি ভর্তাটা মাখিয়েছি। বাবা খেতে বসলে উদ্দীপনা নিয়ে বললাম, দেখো না বাবা, খেতে অনেক মজা হয়েছে, তাই না? আমি মাখিয়েছি। বাবা হেসে উঠলেন, পাগল মেয়ে, আসলেও তুই হাত দেওয়ায় মজা হয়েছে। বাবাকে কখনো মায়ের কোনো কিছু নিয়ে প্রশংসা করতে দেখিনি। মা এ নিয়ে কিছু না বললেও বুঝতে পারি এ নিয়ে মায়ের মনে কত আঘাত। অবশ্য মায়ের প্রশংসা করার মতো কিছু ছিল না। রান্নাটা এত বিশ্রী, ইস, এত ঝোল দেয় কেউ? একদিন হঠাৎ দাদি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে থেকে গেলেন। সে রাতে মা রান্না করার সময় বড় চাচি বললেন, ঝোল বেশি দিও না, তুমি তোমার মতো করে রেঁধে ফেলো। মায়ের হাতের মাছের ঝোলটা সেদিন কত মজা হয়েছিল, আজও তার স্বাদ ভুলিনি। বাবাও সেদিন ছিলেন, আমাদের মতো অনেক মজা করে খেলেন। এটা যে মায়ের হাতের রান্না তা যেন বিশ্বাস হলো না। মায়ের জানি কি হয়েছে, সারাক্ষণ শুয়ে থাকেন। কাছে গেলেই বলে ওঠেন, পায়ে একটু দাঁড়িয়ে থাক খুকি। কখনো বা হাত টিপে দেওয়ার কথা বলেন। মাকে কত জ্বর নিয়েও রান্না করতে দেখেছি, কিন্তু সেবার মা উঠতে পারলেন না। রান্নার কাজ তখন বড় চাচি সেরে ফেলতেন। রান্না শেষে দাদি গুনে মাত্র 3 চামচ ঝোলের বাটি তুলে দিতেন আমার হাতে। মায়ের মুখটা কেমন ফ্যাকাশে দেখাতো। তিনি ভাত খেতে চাইতেন না, মুখটা নাকি তিতা তিতা লাগছে। আঁচলে মুখ চেপে বলতেন, বোনকে নিয়ে খেয়ে নে খুকি, আমার যে খিদে নেই। একটানা 2 দিন মা কিছুই খাননি। তৃতীয় দিনে মা বললেন, খুকি, তোর বড় চাচির কাছ থেকে একটা বেগুন আনতে পারবি? খুব ভর্তা খেতে ইচ্ছে করছে। বড় চাচির বেগুন গাছে প্রচুর বেগুন এসেছে, প্রায় পোকামাকড় তা খেয়ে নেয়। বড় চাচির কাছে যাওয়ার আগেই দাদি মুখ কালো করে বললেন, যার যা খেতে ইচ্ছে করে সে যেন সেসবের যত্ন নিজেই করে। দাদির কথায় আমার গা জ্বালা দিয়ে উঠল। অনেকটা চিৎকার করে উঠলাম, কেন এতদিন আমার মায়ের সবজি খাওনি? মা ভয়ার্ত কণ্ঠে ডাকলেন, খুকি, খুকি রে, চলে আয় মা, খাবো না। বিছানা থেকে 3 দিনেই মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল। দাদি জানালেন বাবা আগে ফিরুক, এরপর যা করার তা ভাবা হবে। 4র্থ দিনে মা আমার হাত ধরে বললেন, তোর মিষ্টি চাচিকে ডাকতে পারবি?
মিষ্টি চাচি হলেন আমাদের এক প্রতিবেশী। মায়ের সাথে তার খুব ভাব। আমি ছুটে গেলাম। সেদিন দাদি, বড় চাচি সহ সবাই এক বিয়ের দাওয়াতে গিয়েছিল। বাড়িতে শুধু আমি আর মা। মা জোর করেছিলেন যেন আমিও যাই, কিন্তু মাকে ছেড়ে কোথাও যেতে আমার ইচ্ছে করে না। মিষ্টি চাচি মায়ের অবস্থা দেখে আঁতকে উঠলেন। এ কী রে, তোর বাপকে খবর দেওয়া হয়েছে? কবে আসবে? বুঝলাম না, বাড়িতে এমন একজনকে রেখে ওরা বেখবর হয় কিভাবে? মা শুকনো ঠোঁটে হেসে বললেন, কেন, তুমি ভয় দেখাচ্ছ আমার মেয়েটাকে? এরপর আমার দিকে তাকিয়ে বললেন, একটু পান নিয়ে আসবি, খুব খেতে ইচ্ছে করছে। আমি ঘরের প্রতিটি জায়গায় খুঁজেও পান পেলাম না। এমনটা সচরাচরই হয়। খুব রাগ হলো দাদির উপর। আজ আসুক, ঝগড়া বাঁধাবো। কেন এমন করে আমার মায়ের সাথে? একটু পানি তো শুধু খেতে চায়, আর কি? আমি ছুটলাম প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরের দরজায়। অবশেষে একজন প্রতিবেশীর কাছে পান পেলাম। এসে দেখি আমাদের দরজায় কয়েকজনের ভিড়। আর মা ঘুমিয়ে আছেন। মাকে কখন এভাবে ঘুমাতে দেখিনি। কি চমৎকারভাবে ঘুমিয়ে আছেন। মিষ্টি চাচিকে দেখলাম আঁচল দিয়ে শুধু চোখ মুছছেন। আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, তোর মা ঘুমাচ্ছে, আর কখনোই উঠবে না। তোর মা এবার ঘুমানোর সময় পেয়েছে, শান্তির ঘুম। আমি কিছু বুঝলাম না। মাকে দেখে মনে হচ্ছে একটি ফুল। কতক্ষণ পর বড় চাচিটা ফিরে এলো। বাবাও আসলেন। আমার চোখে পানি। কেন সবাই কাঁদছে? আমার মা তো ঘুমাচ্ছে, ভালো আছে, শান্তি পাচ্ছে। কেন ওদের আমার মায়ের সুখ সহ্য হয় না? মায়ের মৃত্যুর 5 দিনের মাথায় দাদি বাবাকে বললেন আমাদের 2 বোনকে যেন নানা বাড়ি দিয়ে আসেন। এখানে নাকি আমাদের খেয়াল রাখার কেউ নেই। এরপর আবার আমার সমবয়সী চাচাতো বোন কানে কানে শোনালো দাদি নাকি আমাদের জন্য নতুন মা নিয়ে আসবেন। ওর থেকে এই কথা শুনে খুব লজ্জা লাগলো। এটা আবার কেমন কথা? মা কি নতুন করে আনা যায়? রাতে বাবাকে জিজ্ঞেস করলাম, মা কাকে বলে বাবা? বাবা আদর করে আমার টেনে পাশে বসিয়ে বললেন, যে সন্তান পেটে রাখে, লালন পালন করে, সব খেয়াল রাখে, সেই তো মা। তাহলে কেন দাদি নতুন মা নিয়ে আসার কথা বললেন? আমি তো বড় হয়ে গেছি। আমার মা আমার অনেক যত্ন করতেন। বাবা আমার কথায় কেমন জানি আনমনা হয়ে গেলেন। পরক্ষণে হু হু করে কেঁদে উঠলেন। বাবার কান্নার অর্থ আমি বুঝতে পারিনি। বাবা পুনরায় ব্যবসার কাজে চলে গেলেন। বড় চাচি দাদির মাতব্বরি পছন্দ করতেন না, তাই তিনি একা একা দুপুরে রান্না সকালে সেরে ফেলতেন। রাতের জন্য সন্ধ্যার আগে দাদি আমাদের 2 বোনকে নিয়ে রান্নার কাজে বসতেন। দাদির সমস্ত ফরমায়েশ ছিল আমাদের 2 বোনকে। ঘরের কাজের জন্য পড়াশোনা থেকে সেই কবেই মন উঠে গেল, টেরই পেলাম না। আপা ক্লাস 5-এ ফেল করার কারণে আর পড়াশোনা করবে না বলে জেদ ধরল। দাদি যেন হাঁপ ছেড়ে বাঁচতেন। বাবা দিশেহারা।